মাতব্বর খালু খালি 1 কেজি চাল দেন, তার বদলে যেই কাম কইবেন তাই করুম। মাতব্বর হারান চেয়ারে গা এলিয়ে বসে আছে। নিরুদ্দেশ হওয়া মিন্টুর যুবতী বউটার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে কান চুলকাতে চুলকাতে বলে, তোর কি ধারণা চাল আসমান থাইকা স্যারাত স্যারাত করে পড়ে? পয়সা লাগে চাল কিনতে, বুঝলি? টাকা নিয়ে আয়, তারপর নিয়ে যাস। মিন্টুর যুবতী বউ জরিনের চোখ ভিজে আসে। গত 2 দিন ধরে মেয়েটাকে শাক পাতা ছাড়া আর কিছুই মুখে দিতে পারেনি সে। সকাল থেকে পেটের পীড়ায় ভুগছে মেয়েটা, আবার শাককুচু খাওয়ালে নির্ঘাত মারা যাবে। জরিনে ছুটে গিয়ে মাতব্বরের পা জড়িয়ে ধরে। ও খালু, আপনি দয়া করেন গো, মাইয়াটা মইরা যাইব। আচ্ছা 1 পোয়াই দেন, তবুও চাল দেন খালু। আরে করস কি, মান সম্মান ডুবাইবি নাকি? ওঠ। জরিনের শুকনো বাহু ধরে টেনে তোলে হারান মাতব্বর। তার চোখ বারবার জরিনের ঠোঁটে আটকে যাচ্ছে, বড্ড তৃষ্ণা লাগছে। জরিনেকে সান্ত্বনা দেওয়া ছলে জরিনের হাত পিঠে হাত বোলাতে থাকে। মনের তৃষ্ণা যেন তাতে আরও বাড়তে থাকে। পান খাওয়া হলদেটে দাঁত বের করে পিশাচিও হাসি এসে বলে, দেখ জরিনে, আজ তোরে সাহায্য করমু তো কাইল আর একজন আইসা পড়ব। আমি কি কুবেরের খাজনা পাইছস কি ক? তাই তোরে দেখে আমার পরাণে মায়া লাগছে। যা গুদামঘর থইকা 1 কেজি চাল লইয়া যা। জরিনের জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত শরীর মুহূর্তে প্রাণ ফিরে আসে। খুশিতে মাতব্বরের পা ছুঁতেই মাতব্বর কাছে টেনে আনে। জরিনের কাঁধে হাত রেখে বলে, আরে কান্দিস না, তে গো সুখ দুঃখ দেখানোর জন্যই তো আমি। যা। জরিনে খুশিতে চলে যায় চালের গুদামে। খুশি মনে চাল নিয়ে ফিরে আসে বাড়ি। ওর বাড়ি থেকে তেল, লবণ, হলুদ, মরিচ চেয়ে নিয়ে আসে। পাশের ডোবায় নেমে শাড়ির আঁচল ছেঁকে ছোট মাছ ধরে। উৎফুল্ল চিত্তে রান্না সারে। অসুস্থ মেয়েটাকে কোলে তুলে ভাত তরকারি মাখিয়ে মুখে তুলে দেয়। প্রথম 2 নলা মুখে দিলেও পরের নলা দিয়ে হরহর করে বমি করে দেয় জরিনের মেয়ে হাসি। জরিনের মেয়ের মুখে মুছিয়ে আবার খাবার তুলে দিতে গেলে অসুস্থ হাসি দুর্বল স্বরে বলে, মা আর খামু না, পেটে বেদনা করে মা, মেলা বেদনা করে। ও মা, আর 1 নলা খা, দেখবি সব সাইডা যাব। খা মা খা। পারতেছি না মা, বেদনা করতেছে আমার পেটে। মারে মইরা যামুগা আমি, আব্বারে মনে হয় দেখতে পারুম না। আব্বা কবে আইব মা? আমি মইরা গেলে তো আব্বারে দেখতে পামু না। এডি কইতে হয় না মা, কিচ্ছু হইব না তোর, আমার হাসির কিচ্ছু হইব না, আব্বা শীঘ্রই চইলে আইব। জরিনে মেয়েকে বুকে টেনে নিয়ে শব্দ করে কাঁদতে থাকে। রাতের নিস্তব্ধতা ভেঙে সে শব্দ কারোর কানে পৌঁছায় না। ব্যথার চোটে হাসির জ্বর চলে আসছে রাতে। সারা রাত বেদনা বেদনা করে কাতরেছে হাসি। জরিনে মুখে আঁচল গুজে শুধু কেঁদেই চলেছে। চাল না হয় মাতব্বরের পা ধরে এনেছে, কিন্তু ওষুধের টাকা কই পাবে? জরিনা অসহায়ের মতন মাথায় হাত দিয়ে বসে থাকে। সারা রাত সে ঘুমাতে পারেনি। চোখ দুটো স্থির ফ্যাকাশে হয়ে আছে। দাওয়ায় কুকুর বিড়াল গুটিসুটি মেরে শুয়ে আছে। জরিনে ওদের দিকে তাকিয়ে ভাবছে, জীবনটা আজ এদের থেকেও খারাপ পর্যায়ে চলে এসেছে। অথচ এক সময় সুখে না থাকলেও এমন দুরবস্থা তো ছিল না সে। কত স্বপ্ন নিয়ে মিন্টুর হাত ধরে ঘর ছেড়েছিল সে। মিন্টুর জন্য আপন লোক পর করেছিল, আর আজ সেই মিন্টুই তাকে ছেড়ে নিরুদ্দেশ। একটি বারও কি তার মনে জরিনে আসে না? তার যে একটা সন্তান হয়েছে সে কথা কি সে জানে? জরিনের ফ্যাকাশে চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে ওঠে। বিরতি দিয়ে বানের জলের মতন জল উপচে পড়ে সেখান থেকে। হাসি পেটের পীড়ায় আবারও চেতন হয়ে কান্না করে। 3 বছরের মেয়েটা শুকনো কাঠির মতন বিছানায় পড়ে কাতরাচ্ছে। নড়াচড়া করারও শক্তি অবশিষ্ট নাই। জরিনে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। ভেজা চোখ দুটো মুছে মেয়ের শিয়রে বসলো। কিছু খাবি মা? মুরগির ঝোল দিয়া ভাত খামোরে মা, খাওয়াই দে। বন্ধ চোখে হাঁ করে বিড়বিড় করে বলে হাসি। জরিনে মেয়ের মাথা বুকে হাত বুলিয়ে দিয়ে বলে, রাইতে দিবনে, এখন মাছের তরকারি দিয়া পান্তা মাত মাখিয়ে দি। হাসি নিস্তব্ধ মেরে যায়। জরিনে ঝুঁকে দেখে মেয়ে আবার জ্ঞান হারিয়েছে। পাশের বাড়ির কলপার থেকে পানি এনে মেয়ের মাথায় দেয়।
শরীর মুছিয়ে জোর করে কিছু খাওয়াই। এবারও দুনলা খেয়ে বদ হজম করে হাসি। পাশের বাড়ির মিনারা হাসির অবস্থা দেখে চিন্তিত হয়ে বলে, অবস্থা তো সুবিধের না জরিনে, তাড়াতাড়ি ডাক্তার দেহা, মাইয়ার তো মরো অবস্থা। কি করমু বুঝি কও, টেহা পয়সা নাই, কেমনে ডাক্তার দেখামু? জরিনে মুখে আঁচল গুজে কাঁদতে থাকে। আমারও হাতে কিছু নাই রে, উনি তো ভ্যান চালাইয়া যা পায় সংসারেই লাইগা যায়। তোর এই অবস্থায় কিছু করতে পারলেও মনে শান্তি লাগতো। তা তোর ভাসুররা কি কয়, গেছিলি ও বাড়ি? তুমি তো জানোই সব, তারা কি আমারে মাইনা নিছে? তাগো ধারণা তাগো ভাইরে আমি ভাগাইছি, লজ্জা সরম ফেলাইয়া গেছিলাম 2 বার, দূর করে তাড়াইয়া দিছে। কান্দিস না, পাসান না হইলেও এমন সময়ে কেউ এমন করে। ও বুঝি একটা উপকার করবা? কি? একটা মুরগার বাচ্চা দিবা, মায়াটা মুরগার ঝোল খেতে চাইছে, সময় মতন টাকা শোধ করে দেব। মিনারা অপ্রস্তুত অবস্থায় পড়ে, না করতেও পারছে না, আবার হ্যাঁ করতেও পারছে না। একটা মুরগির বাচ্চার দাম 150-100 টাকা, জরিনেকে দেওয়া মানে খয়রাত করা। টাকা জরিনের কাছে মিনারা কোনোদিনই পাবে না। যার নুন আনতে পান্তা ফুরায় সে দেবে টাকা। ভালো সাজতে এসে ভালোই ফেসেছে মিনারা। অনিচ্ছা সত্ত্বেও হাসি দেয় জরিনের দিকে তাকিয়ে। তোরে কেমনে কমো কথাটা, আমার মুরগার বাচ্চা রবিনের মা আগেই কিনে নিছে, না হলি তোরে ঠিক দিতাম রে। জরিনে মাথা নুইয়ে বসে ভাবে, একদিন এই মিনারাকে সে চাল নুন তেল 2 হাতে দিয়েছে, কুটুমকে আপ্যায়ন করতে পারছে না দেখে ধারে বড় পালা মোরগটাও দিয়েছিল, আর আজ সে কিছুই পেল না। জরিনের হাসি পায় নিজের দুর্ভাগ্যের ওপর। মিনারা 2-1 কথা বলেই তড়িঘড়ি করে চলে যায়। জরিনের শূন্য উঠানে চেয়ে থাকে। এই উঠানের মতোই তার জীবন আজ শূন্য। জরিনের বুকটা হুহু করে ওঠে কষ্টে, দাওয়াই হেলান দিয়ে কাঁদতে থাকে। পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। সামর্থ্যবান লোকের ঘরে টাকার আলো জ্বলে, আর জরিনের ঘরে জ্বলে চাঁদের আলো। এই তো শেষ ভরসা জরিনের। চাঁদের আলোতে দাওয়ায় বসে মেয়েকে ঝোল দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছে। মুরগি কেনার সামর্থ্য জরিনের নেই, তাই তো মিন্টুর বন্ধু স্বপনের দোকান থেকে লং এলাচ জিরে গোটা 2 চেয়ে আনতে গিয়েছিল। স্বপন দোকান ভর্তি লোকের সামনে যাচ্ছে তাই ব্যবহার করলো। শেষে হামজা মাস্টার এগিয়ে এসে স্বপনকে ধমকে নিজের পয়সায় মশলা কিনলো। জরিনের হাতে দিয়ে কিছু বলার আগেই লজ্জায় অপমানে জরিনে কাঁদতে কাঁদতে ছুটে চলে আসে। জরিনের সে কথা ভাবতে ভাবতে চোখ মুছে মেয়েকে মিথ্যা বুঝিয়ে ভাত খাইয়ে দিল জরিনে। অসুস্থ শরীরে মায়ের কোলে অল্প কয়েক গাল ভাত খেয়ে ঘুমিয়ে গেল। জরিনা মেয়ের জন্য মাখানো ভাত চোখের জলে ভিজে খেতে লাগলো। আশেপাশের সব ঘরের মানুষের চোখে গভীর নিদ্রা। মেয়ের পাশে শুয়ে তালপাতায় বাতাস করছে জরিনে। ঘুমে আচ্ছন্ন হয়ে আসা চোখ দুটোকে খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। গত কয়েক রাত তার চোখে ঘুম ছিল না। আজ যেন সব পোষাতে চোখের পাতা বন্ধ করতে চাইছে শরীর। হঠাৎ দরজায় খটখট আওয়াজে সজাগ হয়ে বসে। গলা শুকিয়ে আসে দরজায় কড়া নাড়ার শব্দে। গত পরশুদিন মেজ ভাসুর মিজান এসে কুপ্রস্তাব দিয়ে গেছে জরিনেকে। জরিনের মাথায় আকাশ ভেঙে পড়েছিল ভাসুরের কথা শুনে। রাগের মাথায় অনেকগুলো কথা শুনিয়ে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তবুও বেশ রাতে এসে দরজা ঠুকিয়েছিল। আজও এসেছে ভেবে জরিনে কর্কশ গলায় বলে, ক্যাডা রাত দুপুরে দরজা টুকায়, বটি আনুম নি? জরিনে, আমি তোর মাতব্বর খালু, খোল, ভয় পাইস নে। মাতব্বর খালু? এত রাতে কি করতে আইসেন? বিয়ান বেলা আইসেন খালু, এখন যান। আরে ভয় পাইস নে, জরুরি আলাপ আছে, খোল, দেখ কি আনছি তোর মাইয়ার জন্যি। জরিনে ভীরু পায়ে নেমে ভেবে চিনতে বটিটা পিছনে লুকিয়ে দরজা খুলে দাঁড়ায়। অন্ধকারে সাদা পাঞ্জাবি পরা কালো বর্ণের বিশাল দেহি হারান মাতুব্বর দাঁড়িয়ে আছে সামনে। দাঁত বের করে হেসে বলে, এমনে পথ আগলাই দাঁড়াইয়াছস কেন? সর, ভিতরে ঢুকতে দে। না, আপনি এইখান থেকে কন। এইটা কেমনে ব্যবহার তোর জরিনে? ওই দিন তোরে বিনা পয়সায় চাল দিলাম, তার প্রতিদান এমনে দিচ্ছিস? সর, ভিতরে ঢুকতে দে। হারানকে এমনভাবে এগোতে দিতে না চাইতেও সরে দাঁড়ালো জরিনে। হারান দুটো থলি নিচে রেখে হাসির শিউরে গিয়ে বসলো। স্বপনের দোকানে সবাই কওয়াকই করতাছিল,
তোর মাইয়া মুরগি খাইতে চাইছে, তুই নাকি কিনতে পারস নাই, তাই মশলা ঝোল বানাইয়া খাইছিস। হ, আমি তো খালি স্বপন ভাইরে কইছিলাম, কিন্তু সে তো মাগনা মশলাপাতি দেয় নাই। হামজা মাস্টার দিব কেন, আমারে কইতে পারলি না, আমি কি পর? আচ্ছা যা, ওই প্যাকেটে মাংস ভাত আছে, তোর মাইয়ারে খাওয়াই দে। জরিনে খুশিতে কেঁদে দেয় অবস্থা। হারান মাতুব্বরে মহান ভেবে মনে মনে তার জন্য দোয়া করে। ছুটে গিয়ে মাতুব্বরের পা জড়িয়ে ধরে কাঁদে। খালু, আপনে মানুষ না, আপনে মহান। আরে কি করিস কি করিস, তোর জায়গা তো পায়ে না রে পাগলি। হারান জরিনকে তুলে দাঁড় করায়। জরিনের জীর্ণ শীর্ণ বাহু দুটোতে হাত বোলাতে বোলাতে লোভাতুর দৃষ্টি মেরে বলে, তোরে এমন গিরবি হালে দেখা পরাণ পড়ে রে জরি, এত কম বয়সে রূপ যৌবন সব বৃথা গেল বুঝি। জরিনের চোখ মুছে কপাল কুঁচকে তাকায় হারানের দিকে। হারানের চোখের দৃষ্টিতে লালসা ভাসছে। জরিনের বুকের ভিতর ছ্যাঁত করে ওঠে, দু কদম পিছিয়ে যায়। জরিনেকে সরতে দেখে হারান এগিয়ে আসে। অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে, ওই যে আর একটা প্যাকেট, ওইটাতে তোর জন্য লাল জামদানি আনছি, যা পরে আয়। এসব কথা কন কেন খালু? ক্যা কই বুঝিস না? তোরে আমার মনে ধরছে রে জরিনে, আমার মনের খায়াস মিটাই দে, আমি তোর সব দুঃখ কষ্ট দূর করে দেব। হারান জরিনের বাহুদয় শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে। জরিনের মাথা থেকে ঘোমটা টেনে সরিয়ে নাকে টেনে সুবাস নেয়। খালু, দোহাই লাগে সারেন আমারে, আপনি আমার বাপের বয়সী, আমার ক্ষতি করবেন না, আমার কিচ্ছু লাগবো না, আপনি যান। জান কইলি কি যাওন যায় রে ছেড়ি, চালের দাম দিবি না? ফিরিতে হারান মাতুব্বর কাউরে কিছু দেয় না। হারানের বিশাল দেহী শরীরের সাথে জরিনের দুর্বল শরীর পেরে ওঠে না। মুখ চেপে ধরে জরিনের। জরিনের চোখ পাশে পড়ে থাকা বটিটার দিকে যেতেই টেনে তুলে নেয় হাতে। চোখ বন্ধ করে কোপ বসিয়ে দেয় হারানের কান বরাবর। ফিঙ্কি দিয়ে রক্ত ছুটে পড়ে জরিনের মুখে। হারান গোঙাতে গোঙাতে পালিয়ে যায়। যাওয়ার আগে অশ্রাব্য ভাষায় হুমকি দিয়ে যায়। রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয়েছিল মিনারা। হঠাৎ জরিনের উঠান থেকে হারানের মাতুব্বরের গোঙানি শুনে ছুটে আসে। আড়ালে দাঁড়িয়ে দেখে ঘরে চলে যায়। সূর্য পুরোপুরি পৃথিবীকে আলোকিত করার আগেই গ্রামময় রটে যায় গত রাতের ঘটনার কথা। হারান মাতুব্বর রাতে জরিনের ঘরে এসেছিল, একথা শুনে পুরো গ্রাম থুথু পড়ে যায়। জরিনের তাতে কিছু এসে যায় না। তার পিঠ থেকে গেছে মানুষের বহুরূপী চেহারা দেখে। সে শুধু মাটি কামড়ে পড়ে আছে তার মিন্টুর জন্য। জরিনের বিশ্বাস একদিন মিন্টু ফিরে আসবে, সেদিন তার সব দুঃখের অবসান হবে। এইসব বহুরূপী মানুষকে সে উচিত জবাব দেবে সেদিন। তার হাসি ঘর জুড়ে খেলে বেড়াবে। জরিনার চোখে মুখে অশ্রু নিশ্চিত খুশি ঝরে। দুপুরে পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায় জরিনে। জরিনেকে দেখে গোসল করতে আসা গ্রামের বউ ঝিরা ফিসফিস করে। বল্টুর মা শুনিয়ে শুনিয়ে বলে, স্বামী কি সাদে ভাগছে, এসব কুকর্ম দেখেই ভাগছে। ছি 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 ছি। বুঝি মুখ সামলাইয়া কথা কও, মানুষের কান পোড়া শুনে এমন দুর্নাম রটিও না, ওপরবেলা সহ্য করব না। জরিরে মিনারার মুখের দিকে তাকিয়ে বল্টুর মাকে জবাব দেয়। বল্টুর মা তাতে যেন আরও রেগে যায়। তুই রাত বিরাতে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতে পারস, আর আমরা বলতে গেলি সহ্য হইব না, ভালো সাজা বন্ধ কর। বল্টুর মার কথা শুনে জরিনের কান্না পায়। দুই ডুব দিয়েই চলে আসে বাড়ি। এই শাড়ির বদলে ছেঁড়া শাড়িটা পরে নেয়। এই দুইখান শাড়ি অবশিষ্ট আছে। হাসির জন্য জাউ ভাত রান্না করে ঘরদোর পরিষ্কার করে নেয় জরিনে। সামনের পুঁই মাচান জুড়ে পুঁইয়ের লতা পাতা ছড়াচ্ছে। দু একটা মুরগি হলে কোনো মতে দিন চলে যেতে পারত জরিনে, কিন্তু সে ভাবনা শুধুই অবান্তর। এখন অনেকক্ষণ হয়ে গেলেও হাসি জাগলো না দেখে জরিনে ঘরে গেল। মেয়ের শিয়রে বসলো। হাসির কপালে হাত রাখতেই বুকটা শূন্যতায় খাঁ খাঁ করে উঠল। ঠান্ডা বরফ হয়ে আছে হাসির শরীরটা। জরিনে নির্বাক নিস্তব্ধ হয়ে যায়। হুঁশ ফিরতেই হাসিকে কোলে টেনে তুলে কান্না মিশ্রিত স্বরে ডাকতে লাগলো, ওমা, মা গো, ও হাসি, চোখ খোল মা। হাসি আর চোখ খোলে না। চিরতরের জন্য সে সকল ব্যথা বেদনা পেছনে ফেলে চলে গেছে বহু দূরে। জরিনে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে মেয়ের ফ্যাকাশে মুখ পানে। হঠাৎই আর্তনাদ করে ওঠে, আমার সব শেষ হয়ে গেল গো, আমার হাসি। জরিনে পাগলিনী বেশে
দুয়ারে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসে আছে। উঠানে হাসির লাশ রাখা হয়েছে। মিন্টুর ভাইয়েরা এক নজর দেখেই চলে গেছে। দু একজন পাড়া প্রতিবেশী ছাড়া সবাই যার যার বাড়ি ফিরেছে। ইমাম সাহেব এসে তাগেদা দিল লাশ দাফনের জন্য, কিন্তু সমস্যা হলো কাফনের কাপড় কেনা নিয়ে। গতরাতের ঘটনার পর সবাই মুখ ফিরিয়ে নিল। মাতুব্বরের চক্রান্তে পুরো গাঁয়ের মানুষ জরিনের বিপক্ষে। কেউ এই বিপদে জরিনের পাশে দাঁড়ায় না। এক হামজা মাস্টার ছাড়া উঠানে দাঁড়ানো ইমাম সাহেব আর হামজা মাস্টার। ইমাম সাহেব অসহায় দৃষ্টিতে হামজার দিকে তাকালো। হামজা মোটা ফ্রেমের চশমাটা খুলে দীর্ঘশ্বাস ছাড়ল। গম্ভীর মুখে বলল, আপনি ব্যবস্থা করুন, আমি আসছি। জরিনের সখী পারুল খবর পেয়ে পাশের গ্রাম থেকে ছুটে আসে। জরিনের উদ্ভ্রান্ত দৃষ্টিতে জড়পদার্থের মতন বসে আছে। হামজা মাস্টার কাফনের কাপড় এনে ইমাম সাহেবকে দেয়। লাশ দাফন করা হয়। সবাই চলে গেলেও পারুল আর হামজা মাস্টার যায় না। পারুল জরিনের পাশে বসে বলে, ওঠ জরি, ঘরে চল। আমার আমার হাসি কি উঠেছে রে পারু? একটা মুরগা ধরে নিয়ে আসি, আমার মাইয়াটা মুরগা খেতে চাইছে। যাই। জরিনে এলোমেলো পায়ে উঠতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। পারুল ধরে উঠিয়ে দাওয়ায় বসায়। বান্ধবীর এমন দশায় পারুল কেঁদে বুক ভাসায়। অনেক কষ্টে জরিনেকে শান্ত করায়। হামজার কথায় আজ পারুল এই বাড়িতেই থেকে যায়। হামজা ওদের খাবার কিনে দিয়ে বাড়ির পথে পা বাড়ায়। হামজার শুকনো মুখে বাড়ি ফেরে। উঠানে দাঁড়িয়ে সন্তানের কান্নার আওয়াজে থমকে দাঁড়ায়। হামজার মা নাতিকে কোলে তুলে নাচাচ্ছে, তবুও শান্ত করতে পারছে না। দুধের শিশু মা ছাড়া কি করে শান্ত হয়? হামজাকে দেখে এগিয়ে আসে কান্নারত নাতিকে কোলে তুলে নিয়ে। লাশ দাফন হয়ে গেছে বাপ? হ্যাঁ। হামজার সন্তানকে কোলে তুলে নিয়ে বারান্দায় বসে, বুকে জড়িয়ে আদর করে। পিতার কোল্পে থেমে থেমে কাঁদে শিশুটি। তুই রাজি হইলে ক, আমি কালই জরিনের সাথে কথা কই। তুমি কি পাগল হয়ে গেছো মা? জরি আমার ছাত্রী ছিল, তাকে আমি কি করে বলি যে জরি তুমি আমার বাচ্চার মা হবে? তুই না পারিস, আমি কই? ছাত্রী ছিল, এখন তো নেই। পোলাডার দিকে চাইয়া দেখ, মা মোরা পোলাডারে আমি কেমনে বাঁচামো? ওপরওয়ালা আছে মা, উনিই দেখবে। দুনিয়াতে তো ও একা মা হারা না। ছেলেকে কোলে নিয়ে গম্ভীর মুখে ভিতরে চলে যায় হামজা। হামজার মা দাওয়ায় দাঁড়িয়ে চিৎকার করে নেকি সুরে বলে, পাশান তুই, পোলাডার কষ্ট তোর চোখে পড়ে না। রাজি হইলে ওই মাইয়াডারও একটা আশ্রয় পাইব। চারপাশে শিয়াল কুকুর ওত পাইতা বসে আছে, ওরে কি ছাড়বো? তোর কি, তুই থাক তোর নীতি লইয়া। রাতে না খেয়ে শুয়ে পড়ে হামজা। তার কিছুই ভালো লাগছে না। সদ্য বিপত্নিক হওয়ার শোক এখনো কাটাতে পারেনি সে। বুকটায় গভীর শূন্যতা অনুভব করে স্ত্রীর সাবিহাকে মনে পড়লে। এই তো সেদিন এসেছিল বউ হয়ে সাবিহা, বধূ সেজে বসেছিল এইখানে। হামজা লজ্জার সংকোচ নিয়ে বাসর ঘরে বসেছিল। হামজাকে লজ্জা পেতে দেখে সাবিহার কি হাসি! হামজার কানে যেন এখনো সেই ধ্বনিত হচ্ছে সেই হাসির ঢেউ। চোখ ভিজে আসে হামজার। সাবিহার বালিশটা বুকে জড়িয়ে চাপা কান্নায় ভেঙে পড়ে। জরিনের শোক এখনো কাটে না। খেয়ে না খেয়ে দিনাতিপাত করে সে। হামজার মা পারুল মাঝে মাঝে এসে খাবার দিয়ে যায়। সারাদিন ঘরে মৃত মেয়ের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে কেঁদেই তার দিন কাটে। 1 মাস কেটে যায়। জরিনের বুক শূন্য হলেও টিকে থাকার লড়াইয়ে সে আবারও স্বাভাবিক হয়। এ বাড়ি ও বাড়ি কাজ করে কোনো রকমে চলে। এর মধ্যে একদিন হামজার মা জরিনেকে নিজের মনের কথাটা জানায়। জরিনে সরাসরি না করে দেয়। তার এক কথা, মিন্টু আসবে। জরিনের ভালোবাসা সত্যি হলে মিন্টু আসবে। মিন্টুর জন্য পথ চেয়ে জরিনে মরে যাবে, তবুও এই ভিটে ছেড়ে যাবে না। হামজার মা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। হামজাকে লুকিয়েই সে গিয়েছিল কথাটা বলতে। বড় আশা ছিল জরিনের হ্যাঁ এর, কিন্তু আশা পূরণ হলো না। হামজার মা নাতির হাত পা ছুঁড়ে কান্না করা মুখটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। জরিনে আশায় বুক বেঁধে অপেক্ষা করে মিন্টুর জন্য। তার ভালোবাসা সত্যি করে মিন্টুকে যে আসতেই হবে। অবশেষে জরিনের প্রতীক্ষার অবসান হয়। মিন্টু বাড়ির উঠানে এসে দাঁড়ায়। জরিনের চোখ দুটো খুশিতে ঝাপসা হয়ে আসে। ঠিক মতন দেখতে পায় না মিন্টুর চেহারাটা, তবে বুঝতে পারে মিন্টু বদলে গেছে। গায়ে রঙিন পোশাক, মুখে অনাবিল হাসি। জরিনে এক বুক আশা নিয়ে মিন্টুর সামনে দাঁড়ায়। কত বদলে গেছে এই 4টে বছরে মানুষটা। জরিনে অপলক চোখে চেয়ে দেখে তার মিন্টুকে।
আচমকা মিন্টুর গলা জড়িয়ে চিৎকার করে কেঁদে ওঠে সে। মিন্টুর মুখের হাসি উবে যায় জরিনাকে এই বাড়িতে দেখে। খুশি মনে দুপুরবেলা নিরিবিলি নতুন বউ নিয়ে বাড়ি ফিরছিল মিন্টু। রাস্তাঘাটে তেমন কেউ ছিল না। বাড়ির উঠানে এসে দাঁড়াতেই জরিনের মুখ দেখে চমকে যায়। 4 বছর মিন্টুকে ছাড়া জরিনে এই বাড়িতে পড়ে আছে, এ কথা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না মিন্টুর। মিন্টুর নতুন বউ ভ্যান থেকে নেমে পিছনে এসে দাঁড়ায়। কৌতূহল চোখে চেয়ে থাকে স্বামীর গলা জড়িয়ে কাঁদতে থাকা মেয়েটার দিকে। মিন্টু গলা থেকে জরিনের হাত ছাড়িয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। অনিচ্ছাকৃত হাসি ঠোঁটে ঝুলিয়ে নতুন বউকে একবার দেখে নেয়। ঢোক গিলে সামনে তাকিয়ে বলে, জরিনে তুই? জরিনের যেন কোনো খেয়াল নেই। তার দৃষ্টি দিয়ে খুশির অশ্রু ঝরছে, মনে বইছে প্রশান্তির পবন। মিন্টু রাগ হচ্ছে নিজের নির্বুদ্ধিতার ওপর। একটু খোঁজ নিয়ে আসলেও পারত, তাহলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হতো না। কিন্তু কি করে খোঁজ নিত? এত বছর কারোর সাথে যোগাযোগ ছিল না মিন্টুর। দারিদ্রতার গ্লানি মুছতে ছুটেছিল শহরে, পিছনে ফেলে গিয়েছিল জরিনেকে। বাহারি আলোক ধাঁধায় একসময় মন থেকে জরিনে নামটা মুছে গেল। সেখানে জায়গা হলো মিতু, কুলসুমের। তাদের সাথেও মিন্টুর বনিবনা হলো না। মিন্টুর হঠাৎ জরিনের কথা মনে পড়ল। সেই কিশোরী গাঁয়ের বধূর টান মিন্টুকে গাঁয়ে ফিরতে উদ্যত করলো। কিন্তু ফেরা আর হলো না সেবার মিন্টুর। গার্মেন্টস অপারেটর হওয়ার সুযোগ মিন্টু কোনো মতেই ছাড়তে চাইল না। কাজের চাপে জরিনের কথা মনে রেখে সব সময় কাটাতে লাগলো। দেখতে দেখতে 3.5 বছর কেটে গেল। মিন্টুর ইচ্ছে হলো ফিরতে, আবার ভাবলো এত বছর নিশ্চয়ই জরিনে ওর আশায় বসে নেই। মেজো ভাইকে একদিন কল করে জিজ্ঞেস করেছিল জরিনের কথা। মেজো ভাই কিছুই বলতে পারল না। মিন্টু ধারণা করে নিল জরিনে আর তার নেই। কষ্ট লাগলো, কিন্তু সময় খুব দ্রুতই সে কষ্ট কাটিয়ে দিল। মিন্টু এখন সুপারভাইজার। গার্মেন্টসের এক সুন্দরী মেয়ের সাথে প্রেম করে 4 মাস। তারপর বিয়ে করে কিছুদিন যেতেই বাড়ি চলে আসে নতুন বউ নিয়ে। বাড়িতে যে তার জন্য এত বড় চমক অপেক্ষা করছে তা মিন্টু ঘুণাক্ষরেও টের পায়নি। গলা শুকিয়ে আসছে মিন্টুর। জরিনের কান্নার শব্দে পাড়া প্রতিবেশীরা হুমড়ে পড়েছে মিন্টুর বাড়ির উঠানে। সবার চোখ মিন্টুর পিছনে দাঁড়ানো নতুন বউটার দিকে। জরিনের হুঁশ ফেরে মিনারার গলার আওয়াজে। মিনারা আহ্লাদিত স্বরে মিন্টুর নতুন বউয়ের থুতনি ধরে বলে, ও মা, কি সুন্দর বউ এনেছিস রে মিন্টু। এত বছর বাদে এই চমক দেখাতে আসলি, তা বেশ বেশ। আর চোখে জরিনের স্তব্ধিত মুখটার দিকে তাকিয়ে হাসে মিনারা। জরিনে নতুন বইয়ের দিকে এগিয়ে আসে। আপাদ মস্তক ভালো করে দেখে ফ্যাল করে মিন্টুর মুখ পানে চেয়ে থাকে। মিন্টু মুখ নামিয়ে চুপচাপ ঘরে চলে যায়। ঘন্টা খানেক এভাবেই কেটে যায়। মিনারা সহ আরও কয়েকজন বউ ঝিরা নতুন বউকে ঘরে তুলতে গেলে জরিনে পথ আগলে দাঁড়ায়। আমার ঘরে ও ঢুকবো না বুঝি? এ কেমন তর কথা জরিনে? মিন্টুর নয়া বউ তাহলে কই থাকবো? কে মিন্টুর বউ? মিন্টুর বউ খালি আমি। এই সেরি, বাহির হ বাড়িতে, বাহির হ। নতুন বউকে ধাক্কা দিতে গেলে মিন্টু জরিনের হাত টেনে দূরে সরিয়ে দেয়। জরিনে ব্যাকুল স্বরে মিন্টুর হাত ধরে বলে, আমার সাথে এমন অন্যায় কইরো না। দেখো, আমি তোমারে এখনো ভালোবাসি। তুমি জানো আমাকে একটা চাঁদের মতন ফুটফুটা মাইয়া হয়েছিল, কলেরায় মাইয়া মইরা গেছে গো। জরিনে কান্নায় ভেঙে পড়ে মিন্টুর পায়ের কাছে। মিন্টুর কানে সেসব কিছুই ঢোকে না। সে শুধু নতুন বউ ময়নার শুকনো মুখটার দিকে চেয়ে আছে। ময়না মিন্টুর তাকানো দেখে কেঁদে ফেলে। মিন্টুর চোয়াল শক্ত করে মিনারাকে বলে, ময়নারে ঘরে নিয়ে যাও তো ভাবি। না, আমার ঘরে ওই ছেড়ে ঢুকবো না। জরিনে হুঙ্কার দিয়ে ওঠে মিন্টুর সামনে। চুপ, তোর ঘর আবার কি? এই বাড়ি ঘর সব আমার। তুই তোর বাপের বাড়ি চলে যা জরিনে। এইটা কি কও তুমি? এতকাল তোমার আসার পথ চাইয়া ঝড় ঝঞ্ঝার মধ্যেও এই ভিটে সাইরা যায় নাই, আর আজ তুমি কইতাছো আমরা চলে যাইতে? হ, কইতাছি। তোমার পায়ে ধরি, এমন কথা কইও না। আমি তোমার ছাড়া কেমনে বাঁচুম কও? আমরা দুজন তো কসম খাইছিলাম, বাঁচলে একসাথে বাঁচুম আর মরলে একসাথে মরুম। আমি তো কসম রাখছি, তুমি কেন ভুলে গেলা? তুই তোর বাপের বাড়ি যা জরিনে, তোর খরচাপাতি আমি দিয়া দিমু। এইখানে তোর থাকার দরকার নাই। তোমার কথাই কি হইব, পাষাণ পুরুষ? আমি যাবো না, যাবো না আমি। দেখি তুই কেমনে না যাস। মিন্টু জরিনের হাত ধরে টেনে উঠানে নিয়ে যায়। জরিনে মিন্টুর পা জড়িয়ে ধরে কাঁদে। আমারে খেদাইও না, আমার বাপ মা স্বজন সব তো তোমার জন্য ছাড়ছি। কোন মুখে জামু তাগো সামনে?
আমি ওসব জানি না। আমার বাড়িতে তুই থাকতে পারবি না, এই আমার শেষ কথা। তোমার দিলে কি আমার জন্য একটুও দয়া হয় না? আমার চোখের পানি কি তোমার বুকে লাগে না? এমন নিষ্ঠুর হইয়া গেছো তুমি। মিন্টু জরিনের কোনো কথাই শোনে না, টেনে ধরে বাড়ির বাইরে বের করে দেয়। জরিনে আবার ঢুকতে গেলে মিন্টু থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। আর এক পা আগাইবি তো তোরে খাড়ায় খাইয়া আমি ডিভোর্স দিব। জরিনে থমকে যায়, পা দুটো অসাড় হয়ে আসে জরিনের। ধপ করে বসে চিৎকার করে কাঁদতে থাকে। মিন্টু নতুন বউ নিয়ে ঘরে তোলে। ভাইয়ের বউরা খাবার নিয়ে আসে তাদের জন্য। জরিনে পথের ধুলোয় বসে থাকে কাঠের পুতুলের মতন। বিকেলে এলোমেলো পায়ে ওঠে ঘরের পিছনে, মেয়ের স্মৃতির পাশে শুইয়ে কাঁদে। সন্ধ্যায় সালিশ বসে। গ্রামের মেম্বার, মাতব্বর, চেয়ারম্যান আসে মিন্টুর বাড়ি। উঠানে গোল হয়ে বসে গ্রামের মাথারা। গাঁয়ের মানুষ আড়ালে আবডালে লুকিয়ে সব দেখতে শুনতে থাকে। চেয়ারম্যানের অনুরোধে হামজা মাস্টারও আসে। পুত্রহীন চেয়ারম্যান ভাগ্নে হামজাকে নিজের উত্তরাধিকার মানে। সব কাজে হামজার পরামর্শে চলে। আজও তাই নিয়ে এসেছে জোর করে। মিন্টু ও তার ভাইয়েরা একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। জরিনেকে ধরে পারুল অন্ধকার ঝুপড়ি রান্নাঘরে দাঁড়ানো। মিন্টুর মেজো ভাইয়ের ইঙ্গিতে মাতুব্বর গলা ঝেড়ে বলে, গাঁয়ের সব লোক জানে মিন্টুর প্রথম বউ জরিনের স্বভাব ভালো না। গাঁয়ের মর্দাগো লগে রাত বিরাতে লটর পটর চলে তার। এমন বউ ডিভোর্স দিতে চাওয়াতে দোষের কিছু নাই। মাতব্বরের কথায় সবাই সম্মতি জানান। চেয়ারম্যান গম্ভীর মুখে বসে আছে। হামজার দিকে তাকাতেই মাতব্বর আবার গলা খেঁকিয়ে বলে, আমি বুঝাইতে আইছিলাম দেখা আমার কান্ডা কাইটা দিছে। দেখেন চেয়ারম্যান সাহেব, ওগো সুযোগ দিয়া কিচ্ছু হইব না। চেয়ারম্যান আমজদ আলী বিরক্ত হয়ে ধমকায় মাতব্বরকে, চুপ থাকো তুমি, তুমি যে কি সবাই জানে। শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা কইরো না। চেয়ারম্যানের কথা শুনে হারান মুখ ছোট করে বসে থাকে। আজমত আলী ভাগ্নের মুখের দিকে তাকায় পরামর্শের জন্য। হামজা সোজা হয়ে বসে, গম্ভীর মুখে বলে, মিন্টুর কথাই তো সব সিদ্ধান্ত হবে না, জরিনের কথাও শুনতে হবে। দুপক্ষের কথা শুনেই সিদ্ধান্ত যা হওয়ার হবে। পারুল, জরিনেকে নিয়ে আসো সামনে। পারুল জরিনেকে ধরে সামনে নিয়ে আসে। জরিনের ছলছল চোখে স্থির দৃষ্টি নিচে তাকিয়ে থাকে। ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়লে মানুষের যেমন অবস্থা হয় জরিনেরও তেমন। তোমার কিছু বলার আছে জরিনে? হামজার কোমল স্বরে বলা কথা শুনে জরিনে শব্দ করে কেঁদে ওঠে। ছুটে গিয়ে হামজার পায়ে হুমড়ে পড়ে। ও স্যার, আমার তো সব শেষ হয়ে যায় স্যার। যার জন্য ঘর দুয়ার আত্মীয় স্বজন ছাড়লাম, শেয়াল কুকুরের থাবা থাইকা নিজেরে বাঁচাইয়া রাখলাম, আজ সেই মানুষটা আমারে ছাড়ার জন্য কলঙ্ক দিতাছে। আমারে ফাঁসি দিয়া দেন স্যার, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। হামজার চোখে জল চলে আসে। চোখের জল কোনো মতে আটকাতে পারুলকে ইশারায় ওঠাতে বলে জরিনকে। পারুল কান্নায় ভেঙে পড়া জরিনেকে কষ্টে শিষ্টে উঠিয়ে দাঁড় করায়। হামজা গলা পরিষ্কার করে বলে, আজ রাতটা আর একবার ভেবে দেখো মিন্টু, কাল না হয় সিদ্ধান্ত নিও। এত ভাবাভাবির কি আছে মাস্টার সাহেব? দুই স্ত্রী নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব না। সে কথা তোমার আগে মাথায় আসেনি? এই মেয়েটার এখন কি হবে? তুমি কি মানুষ? 4 বছর বউ সন্তান রেখে নিরুদ্দেশ ছিলে। এদের জীবন কি করে কেটেছে চিন্তা করেছো একবার? তোমার মেয়েটা মরে গেল না খেয়ে চিকিৎসার অভাবে। তোমার বিবেকে কি নাড়া দেয় না একটু মিন্টু? মিন্টু থম মেরে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জরিনে আশা নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। ভাঙনের ঢেউ একবার যে পার ধরে সেই পার ভেঙেই ছাড়ে। জরিনের আশার পারও ভাঙলো মিন্টুর জবাবে। স্যার, এত কথা আমি বুঝি না। এই বউ আমি রাখুম না, শেষ কথা। আর মাইয়া মাইয়া করতেছেন কেন? এই সেরি বাপমা সাইরা আমার হাত ধরে রাত বিরাতে বাড়ি ছাড়ছে। যে আমার অবর্তমানে অন্য কারোর হাত ধরে নাই তার কি ঠিক আছে? ওই মাইয়া আমার না, কার কে জানে। মিন্টু! হামজা চিৎকার করে ওঠে মিন্টুর ওপর। জরিনের শরীর অসাড় হয়ে আসে। পারুল শক্ত করে ধরে রাখে জরিনকে। জরিনের মনে মনে মৃত্যু কামনা করে। এই কথা শোনার আগে সে মরে গেলেই ভালো হতো। মেয়ের মরাতে আজ তার শান্তি লাগে। বাপের মুখে এমন কথা শোনাচ্ছে, মরাই ভালো হয়েছে হাসির। চেয়ারম্যান হামজাকে শান্ত করে বসায়। সালিশের সিদ্ধান্ত কাল সকালে হবে বলে সবাই চলে যায়। হামজা জরিনেকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইলে জরিনে যায় না। রান্নাঘরের ঝুপড়িতে বসে নিষ্পলক চেয়ে থাকে। রাত গভীর, চারপাশে ঝিঝি পোকার ডাকে মুখরিত। জরিনে দাওয়ায় খুঁটিতে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ কানে আসে মিন্টু আর তার নতুন বইয়ের ভালোবাসার শব্দ।
জরিনের কানে মনে হয় কেউ সীসা ঢেলে দিয়েছে। জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে কান দুটো সেই শব্দ শুনে। কান চেপে অন্ধকারে দিকহীন ছুটে চলে। নদীর ধারে এসে শাড়িতে বেঁধে মুখ থুবড়ে পড়ে। সমস্ত শরীরের ভার ছেড়ে দিয়ে বালুতে মুখ ডুবিয়ে কাঁদে জরিনে। মুখ তুলতেই চাঁদের আলো মুখের ওপরে পড়ে। জরিনে চিত হয়ে শুয়ে উদ্ভটভাবে হাসতে হাসতে কাঁদে। চাঁদের দিকে মুখ করে খালি গলায় সুর তুলে গায়। জরিনে গলা টেনে কাঁদতে কাঁদতে নদীর জলে নেমে যায়। চাঁদের আলোয় নদীর স্বচ্ছ জল মুক্তোর মতন চিকচিক করে। জরিনে বিমুগ্ধ নয়নে চেয়ে গলা ডুবিয়ে দেয় সেই জলে। মা মা, বলো আব্বা, পারুল খালা আইছে। ছেলের মুখে বান্ধবীর আগমনের কথা শুনে বাগান থেকে ছুটে আসে জরিনে। পারুল জরিনেকে দেখে গলা জড়িয়ে ধরে খুশিতে। এতদিন পর আসলি ক্যা? যা, তোর সাথে কথা নাই। আরে রাগ করতাছোস কেন? তোর দুলা ভাইয়ের ছুটি হয় নাই, তাই তো আইতে পারি নাই। ছুটি পাইলো সেই সুযোগেই চলে আসলাম। আইসাই দেখ, তোরে দেখতে আসি। চল ঘরে যাইয়া বসি। আব্বা, তুমি তোমার বাবারে বলো মা ডাকছে। আচ্ছা মা। জরিনে ছেলের ছুটে যাওয়ার পথে মমতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠোঁটে হাসি টেনে পারুলকে নিয়ে ঘরে এসে বসে জরিনে। পারুল ঘরটা ঘুরে ঘুরে দেখে আর বলে, ভালোই তো সাজিয়েছিস ঘরটা। আরে আমি কই সাজাইছি, সব তিনিই করেছেন। মেয়েটা জন্মের পর সে কি আনন্দ তার। মেয়ে বলতে অজ্ঞান তিনি, আর তুই ছেলে বলতে, তাই না? পারুলের সাথে সমস্বরে হাসে জরিনে। জরিনের মুখের হাসি দেখে পারুল বিমগ্ধ নয়নে চেয়ে থাকে। পারুলকে ওভাবে চাইতে দেখে জরিনের অস্বস্ত বোধ হয়। উঠতে গেলেই পারুল হাত ধরে ফেলে। তোর জন্য আমার খুব চিন্তা হয় রে জরি। কত খারাপ দিন তুই দেখেছিস। ওই দিন হামজা ভাই না থাকলে আজ তুই আমার সামনে থাকতিস না। পারুলের চোখ ভিজে আসে অতীত স্মৃতিচারণে। জরিনে থমথমে মুখে নিচের দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, বাঁচার আশা তো ছাইরাই দিয়েছিলাম, গলা অবধি ডুবিয়ে দিয়েছিলাম নদীর জলে। তখনই একটা হাত টেনে হেঁচড়ে ডাঙায় তুলে আনলো। শরীরে আমার এক রক্তি শক্তি ছিল না, তার বুকে লুটিয়ে পড়লাম। সকাল হতেই চেয়ারম্যান কাকার বাড়িতে নিজেরে পাইলাম। বেঁচে থাকায় সেদিন আক্ষেপ ছিল মনে। থাকবেই বা না কেন? অপমান লাঞ্ছনায় জীবন নিয়ে কে বাঁচতে চায় বল? একটা বছর আমার গেছে শোক কাটাতে। এই যে হাসি খুশি পরিপূর্ণ জীবন, সবই তিনার কারণেই। তিনি আমার হাতটা না ধরলে আজ হয়তো জলের তলে কঙ্কাল হয়ে থাকতাম। জরিনের চোখে জল গড়িয়ে পড়ে। পারুল জরিনেকে সান্ত্বনা দেয়। দুই বান্ধবী এটা সেটা নিয়ে গল্পে মেতে ওঠে। হামজা এর মধ্যে মেয়েকে কোলে নিয়ে ঘরে ঢোকে। পারুল হামজাকে দেখে সালাম জানায়। হামজা উত্তর দিয়ে কুশলাদি জিজ্ঞেস করে। হামজা জরিনেকে লক্ষ্য করে বলে, আম্মাজানকে আমি গোসল করাতে নিয়ে গেলাম। কলের পানি ঠান্ডা, গরম পানি মিশিয়ে গোসল করাতে হবে। আপনি ওদের নিয়ে যান, আমি আসছি। ঠিক আছে। হামজা ছেলেকে আদুরে গলায় কাছে ডেকে কলপারে যায়। সন্তানদের সাথে খুনসুটি শুরু করে কলপারে বসে দুপুরে জোর করে পারুলের পরিবারকে খাওয়ার জন্য অনুরোধ করে জরিনে। পারুল বান্ধবীর আবদার রক্ষা করে দুপুরের এখানটাতেই কাটায় স্বামী সন্তান নিয়ে। বিকেলের দিকে বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। হামজা জরিনে ওদের বিদায় দিতে গিয়ে এগিয়ে যায় কিছু দূর। হামজার সন্তানদের নিয়ে পারুলের স্বামীর সাথে গল্প করতে করতে সামনে এগোতে থাকে। জরিনের কেন যেন মনে হয় পারুল কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু সংকোচে বলতে পারছে না। জরিনে বান্ধবীর কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলে, কিছু বলবি না পারু? না মানে কথাটা বলা সমীচীন হবে কিনা সেটাই ভাবছি। তুই না আমার প্রিয় ও কাছের বান্ধবী, তাহলে কিসের এত সংকোচ বল? জরিনে, শহরে আমরা যে এলাকায় ভাড়া থাকি সেই এলাকায় মিন্টুও থাকে। তো? জরিনের কণ্ঠে বিরক্তি। রাগ করিস না, আমি তোর মন খারাপ করতে চাই না, তবুও কথাটা তোরে বলা উচিত তাই বলতে চাইছিলাম। আমি ওসব লোকের কথায় মন খারাপ করি না। আমার মনে ওর জন্য কোনো জায়গা নেই। তুই বল, একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে মিন্টুর এক পা কাইটা ফেলা হয়েছে। ফুটপাতে এইটা ওইটা বেচে কিনে চলে। ওর বউয়ের দীর্ঘদিন সন্তান হতো না, শেষকালে যাও একটা হলো, সেটাও প্রতিবন্ধী, চলতে ফিরতে পারে না। মিন্টুর বউয়ের সাথে দেখা হইলে সে খুব কান্তা ছিল, বলল তোর সাথে দেখা হইলে যেন তার স্বামীর জন্য ক্ষমা চাইয়ানি। জরিনে পারুলের কথা শুনে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাসল। নিঃশব্দ সেই হাসি। পারুল অবাক চোখে ওর মুখের দিকে তাকিয়ে রইল। তোদের কি ধারণা আমি মিন্টুকে অভিশাপ দিয়েছি? না রে, এমন খারাপ আমি না।
ও যেদিন ছেড়েছে আমারে সেই দিন থেকে আমিও ওরে নিয়ে সকল কিছু ভাবনা ছেড়ে দিয়েছি, শুধু নিজের কর্ম নিয়েই ভাবতাম। বাপ মায়ের মনে কষ্ট দিয়েছিলাম, যার ফল আমি খুব ভালো মতোই পেয়ে গিয়েছিলাম। মিন্টুর উপর কোনো আক্ষেপ নেই আমার, বরং একদিক দিয়ে কৃতজ্ঞ ওর কাছে আমি। ওর কারণেই আমি হাসানের বাবাকে পেয়েছি, হাসানকে পেয়েছি, এই সোনার সংসার পেয়েছি। যার ধোকায় এত কিছু পেলাম, তারে কি করে অভিশাপ দিই বল? তবে একটা কথা কি পারু, পাপ করলে তার ফল ভোগ করতেই হয়। মিন্টুর জন্য আমি আমার কপালে কলঙ্ক লাগিয়েছি। চেয়ারম্যান, ওর ভাই সবাই আমার নামে মিথ্যে সাক্ষী দিল। তারা কি ভালো আছে বল? যদি থেকেও থাকে, পরকালে থাকবে না। ওপরওয়ালা ন্যায় বিচারক। আমার মাসুম সন্তানটাকে ওরা জারজ বলেছে। ওদের কারণে অনাদরে অনাহারে মরেছে আমার মেয়েটা। আমার জন্য আমি কাউকে অভিশাপ দিই না, আর দেবও না। কিন্তু এক মা তার মাতৃত্বের কলঙ্ক লাগার অপমান ভুলতে পারে না, কোনো দিন পারবেও না। তবুও তোর কথা শুনে সেই মাও আজ ক্ষমা করে দিল আর এক অসহায় মায়ের স্বামীকে। জরিনের কথা শুনে পারুল জরিনের গলা জড়িয়ে শব্দ করে কেঁদে দেয়। তুই অনেক ভালো রে, ওপরওয়ালা ভালো মানুষের পরীক্ষা নেই, তোরও নিয়েছিল। এক সন্তান নিয়ে দুটো ফিরিয়ে দিয়েছে, মনটা এমনই রাখিস। পারু চলে যেতেই জরিনে বারান্দায় এসে বলে, চোখের কোণে জল চিকচিক করে। পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। ওই রাতে হামজা জরিনেকে বাঁচিয়ে চেয়ারম্যানের বাড়িতে রেখে আসে। পরদিন বিকেলে আবারও সালিশি বসে। পুরো গ্রামের মানুষের সামনে মিন্টু জরিনের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। জরিনেকে সে কিছুতেই ঘরে তুলবে না। জরিনের দাওয়ায় পা ছড়িয়ে বসে শোকাচ্ছন্ন হয়। হামজার বড় মায়া হয় তা দেখে। মিথ্যা সাক্ষী দিয়ে একটা নিরপরাধ মেয়েকে দোষী সাব্যস্ত করছো তোমরা। তোমাদের ওপরবেলা কোনোদিন ক্ষমা করবে না দেখো। হামজার কিছু বলে না, চুপচাপ বসে পড়ে সে। মাতব্বর যেন তাতে সাহস পায়, শরীর ঝেঁকে বলে, তাহলে সেই কথাই রইল, মিন্টু তার প্রথম বউরে ডিভোর্স দিব, আজই দিব। মেম্বার তখন জরিনের কি গতি হবে সে কথা জিজ্ঞেস করে। মাতব্বর কেশে দাঁত বের করে জবাব দেয়, জরিনেরে আমি রাখুম, আমার বউয়ের বান্দির দরকার ছিল, তাই ভাবলাম ওরে নিয়ে যামু। আমারও থুকো, আমার বউয়েরও কাম হইব, ওরও একটা ব্যবস্থা হবো। ঠিক কইছি না? কথাটা বলে হারান জরিনের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে দাঁত বের করে হাসে। সেই হাসি কারোর নজরে না পড়লেও হামজার নজরে পড়ে। রাগে শরীর জ্বলে ওঠে হামজার, বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে পড়ে। রাগী গলায় সবাইকে উদ্দেশ্য করে বলে, মিন্টুর ডিভোর্সের পর জরিনেরে আমি বিয়ে করব, কারোর বাড়ির বান্দিগিরি করা লাগবে না ওর। উপস্থিত সবাই বিস্ফোরিত চোখে হামজার দিকে তাকিয়ে থাকে। চেয়ারম্যান বোঝাতে গিয়ে হামজা রক্তচক্ষু দেখে কিছু বলার সাহস পায় না। অবশেষে ডিভোর্স হয় মিন্টু ও জরিনের। হামজা জরিনের বিয়ে সম্পূর্ণ হয়। হামজা মাস্টারের বোকামি দেখে গ্রামের মানুষ আফসোস করে, শুধু খুশি হয় হামজার মা আর পারুল। খুশি মনে বরণ করে পুত্রবধূকে। বাসর ঘরে শোকে পাথর হয়ে বসে থাকে জরিনে। হামজা মাস্টারের ছেলেটার 4 মাস পূর্ণ হলো। মায়ের কোল ছাড়া শিশুটা যেন নেতিয়ে গেছে কাঁদতে কাঁদতে, এখনো কেঁদেই চলেছে। শরীর শুকিয়ে হাড্ডি জেগে গেছে। হামজা বসার ঘরে কপালে হাত রেখে বসেছিল। ছেলের কান্নার তোড়ে চোয়াল শক্ত করে মায়ের সামনে আসে। ছো মেরে ছেলেটাকে মায়ের কোল থেকে নিয়ে নিজের ঘরে ঢোকে। হামজার মাও পিছু পিছু যায় হন্তদন্ত হয়ে। জরিনে জানালা দিকে তখনও শূন্য আসমানে চেয়েছিল। দু চোখ ভিজে গেছে তার চোখের জলে। হামজা তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে সন্তানকে জরিনের কোলে শুইয়ে দেয়। শিশুটিকে কোলে পেয়ে জরিনে নড়ে চড়ে বসে। বিস্মিত চাহিনিতে তাকায় মাস্টারের দিকে। হামজা কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, রেখে গেলাম ওকে, ওর মা হতে পারলে ভালো, নয়তো গলা টিপে মেরে ফেলো, তারপর তোমার যা মন চায় তাই করো। স্যার, হামজা জরিনের কথার জবাব না দিয়ে মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। হামজার মা থমথমে গলায় বলে, এটা কি করলি? যা করেছি ঠিক করেছি, আমি আর নিতে পারছি না মা, একটু শান্তি চাই, শান্তি। হামজা হন হন করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসলো। স্ত্রীর স্মৃতির সামনে এসে হাঁটু মুড়ে কান্নায় ভেঙে পড়ে। হামজার মা চিন্তায় মাথায় হাত দিয়ে বসেছিল। হঠাৎ নাতির কান্নার শব্দ থেমে যেতেই কান খাড়া করে সোজা হয়ে বসে। না, আর আসছে না কান্নার শব্দ। ছুটে যায় হামজার ঘরে, গিয়ে দেখে এক অভূতপূর্ব দৃশ্য দেখে তার চোখ আনন্দে অশ্রু ঝরে। জরিনে পরম মমতায় শিশুটিকে নিজের বুকে টেনে নিয়েছে। শাশুড়িকে দেখে ফুঁপিয়ে ওঠে জরিনে। হামজার মা বুকে টেনে সান্ত্বনা দেয় নতুন পুত্রবধূকে। এরপর দেখতে দেখতে কেটে গেল 4টে বছর।
ঋতু বদল হয়, শীতের পাতা ঝরা মৌসুম শেষে বসন্তের ছোঁয়া লাগে প্রকৃতিতে। গাছে গাছে নতুন কুড়ি জন্মায়, শাখে শাখে ফুলেরা আলপনা তৈরি করে। সন্ধ্যা হতেই দক্ষিণা মৃদুমন্দ বাতাসে দেহ মনে প্রশান্তি আনে। জরিনের রুক্ষ শুষ্ক জীবনে কানায় কানায় আজপূর্ণ। হামজার ভালোবাসার স্পর্শে ধন্য তার জীবন। শাশুড়ি গত হয়েছে আজ 1 বছর। এই ঘর সংসার সবটাই এখন জরিনের ছোঁয়ায় জীবন্ত। জরিনেকে ছাড়া সব যেন অচল অথর্ব হয়ে পড়ে। খাবারের পর্বত চুকিয়ে টেবিল মুছতে মুছতে বাইরের আকাশে চোখ পড়ল জরিনে। মেঘের আড়ালে চাঁদ উঁকি দিচ্ছে। কালো মেঘগুলো কিছুতেই যেন চাঁদের আলোকে ঢাকতে পারছে না। সে স্বমহিমায় জ্বলছে, আধার ভেঙে আলো ছড়াচ্ছে। এই যে চিরন্তন সত্য, যা বুঝিয়ে দিতে চাইছে। মা মা, জরিনের ছেলেটা মায়ের আঁচল টেনে ধরে। ছেলেকে কোলে তুলে দুগালে চুম্বন দিয়ে বলে, বলো আব্বা, আমার ভাঙা ঘরে গানটা গাও না। জরিনের ছেলের কথা শুনে হাসে। দৃষ্টি সরাতেই দেখে হামজা 2 বছরের ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পিছনে। জরিনে স্বামীর ঠোঁটের কোণে হাসি দেখে লজ্জায় দৃষ্টি নত করে মুচকি হাসে। হামজা এগিয়ে এসে পাশে দাঁড়ায়। জরিনে হামজার কাঁধে মাথা রেখে পরম শান্তির নিঃশ্বাস নেয়। সমাপ্ত।